বেশ ইনফরমেটিভ, কোশ্চেন আসার অনেকগুলো জায়গা, ঠিক আছে? তো এটাও আমরা একটু সময় হয়তো লাগবে, আজকে হয়তো পুরোটা শেষ করতে পারবো না, বাট ইনশাল্লাহ দেখা যাক কতদূর আগাতে পারি। সো বিসমিল্লাহ করে কি শুরু করে দিব? জি ম্যাম। ওকে, করা যায়। জি ম্যাম। সো ফার্স্টে হচ্ছে অডিট এভিডেন্স, যেহেতু এভিডেন্স এন্ড রিপোর্টিং চ্যাপ্টারটার নাম, তো ফার্স্টে আমি অডিট এভিডেন্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, এভিডেন্সটা একটু আপনারাই বলেন এভিডেন্স কি? আপনারা তো অডিট করেন, অডিটে এভিডেন্স বলতে কি বোঝায় বলেন? আপনাদের মানে ধারণাটা আগে একটু শুনি। ম্যাম, সাপোর্টিভ ডকুমেন্ট গুলো যেগুলো প্রুফ করে যে এই ট্রানজাকশন গুলো হয়েছে, লাইক অ্যাজ ভাউচার জাতীয় জিনিসগুলো। তাই অডিট করার সময় যখন কোনো সমস্যা পাই ওটাকে প্রমাণ হিসাবে রাখাটাই হচ্ছে এভিডেন্স। আচ্ছা, অর্থাৎ আমি যা অডিটে যা যা মানে রাখছি আমার ফাইলে, ওগুলোকে বলা হচ্ছে ডকুমেন্টেশন। ওকে, আমি ক্লিয়ার করি। যা যা আমি রাখছি, হতে পারে আমার ডেপুটেশনের কপিটা, আমরা যে রিকুইজিশন দিয়েছি রিকুইজিশনের কপিটা, তাদের সাথে মেল কমিউনিকেশন হয়েছে সেটা, অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করেছে তারা আমাকে সেটা, অনেক কিছুই তো আমরা ফাইলে রাখি, রাইট? যারা অডিট করেছেন আমার কথার সাথে তো একমত? আমরা যাই ফাইলে রাখি না কেন সবকিছুকে বলা হচ্ছে ডকুমেন্টেশন। বাট অডিট ওপিনিয়ন দেওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো কালেক্ট করি সেগুলোকে বলা হচ্ছে অডিট এভিডেন্স। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ক্লিয়ার ম্যাম। ওকে, সো তাহলে আমরা এখন ডেফিনেশনে আসি। All of the information used by the auditor in arriving at the conclusion on which audit opinion is based. So opinion দেওয়ার জন্যই তো অডিট করা, আর ওই ওপিনিয়নের জন্যই তো আমি ডকুমেন্টস কালেক্ট করছি। সো যে ডকুমেন্টস গুলো অডিট ওপিনিয়নের সাথে রিলেটেড বা ওপিনিয়ন দেওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো কালেক্ট করি সেটাকে বলা হচ্ছে অডিট। ওকে, সো অডিট এভিডেন্স ইনক্লুডস all the information contents within the accounting records underlining the financial statement and other information gathered by the auditors. অর্থাৎ আমি লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো আমার কিন্তু অডিট এভিডেন্স, কারণ এগুলো আমি কনফার্ম যে করেছি ব্যালেন্স গুলো যে ঠিক আছে কিনা, তো এটাও একটা এভিডেন্স। ভাউচারে যেগুলো প্রবলেম আছে বা যেগুলো পেয়েছি না পেয়েছি সেটাও কিন্তু অডিট এভিডেন্স। প্লাস থার্ড পার্টির ব্যাংক কনফার্মেশন আমরা গিয়ে কিন্তু পাঠাই, রাইট? একটা কমন জিনিস যে ব্যাংক কনফার্মেশন পাঠাই। তো ওই ব্যাংক কনফার্মেশন যেটা এসেছে, ব্যাংক কনফার্ম করেছে হ্যাঁ এট দ্য ইয়ার এন্ড এটাই ব্যালেন্স ছিল, সো ওইটাও কিন্তু একটা অডিট এভিডেন্স। ঠিক আছে? সো উইদিন দ্য কোম্পানিতে যেগুলো অডিট ওপিনিয়নের জন্য যেটা কালেক্ট করি সেটাও তো অডিট এভিডেন্স। প্লাস আদার ইনফরমেশন যদি থার্ড পার্টি থেকেও কিছু কনফার্মেশন রিলেটেড ইনফরমেশন আসে, দ্যাট ইজ অলসো অডিট এভিডেন্স। ওকে, আমরা বোধহয় এই জায়গাটাতে ক্লিয়ার? There are potentially two types of tests which they will carry out. অর্থাৎ এই এভিডেন্স গুলো কালেক্ট করার জন্য অডিটর দুই টাইপের টেস্ট করে, একটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিজার। আমরা বোধহয় দুটো নামের সাথেই নতুন ভাবে পরিচয় হচ্ছি, তাই তো? কোনো ধারণা আছে আমাদের হোয়াট ইজ টেস্ট অফ কন্ট্রোল এন্ড হোয়াট ইজ সাবস্টেন্টিভ প্রসিজার? নামের সাথে পরিচিত আছে কিন্তু ডিটেইলস এর ধারণাটা একটু কম। ওকে, আমি একদম সহজ জায়গাটা থেকে শুরু করি, আসাদের নেট প্রবলেম হচ্ছে, কথা ক্লিয়ার বোঝা যায়। তো আমরা এই যে অডিটে গিয়ে প্রথমে কি করি না, অডিটে গিয়ে প্রথমে হচ্ছে সাবস্টেন্টিভ মানে সাবস্টেন্টিভ প্রসিজারকে বোঝাচ্ছি আমি। আমরা ভাউচিং করি না? ভাউচিং করি, হ্যাঁ। এই লেজার ধরে ধরে ভাউচার হচ্ছে তাদেরকে রিকুইজিশন দেই, তারা ভাউচার দেয়, আমরা সেগুলো দেখে কোথায় কোন প্রবলেম আছে না আছে সেগুলোকে আইডেন্টিফাই করি বা দেখি, একটা কনক্লুশন ড্র করি, ডকুমেন্টস ফাইলে রাখি। সো এই যে গতানুগতিক যে কাজটা করি দ্যাট ইজ কল্ড সাবস্টেন্টিভ প্রসিজার। ক্লিয়ার? অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার নিয়ে লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো অ্যানালাইসিস করে ভাউচার রিকুইজিশন দিয়ে ভাউচার দেখে যেই ডকুমেন্টস গুলো কালেক্ট করি প্রিজার্ভ করি দ্যাট ইজ কল্ড সাবস্টেন্টিভ প্রসিজার। সো হোয়াট ইজ টেস্ট অফ কন্ট্রোল? এটা একটু সময়ের ব্যাপার, যদি অডিটে আপনাকে কিছুটা সময় পান
সাবস্টেন্টিভ প্রসিডিউরের সাথে সাথে টেস্ট অফ কন্ট্রোলও করবেন। মানে কি, কন্ট্রোল টেস্ট করা, যে একটা কোম্পানির কন্ট্রোল কি উইক না, ঠিক আছে। যদি অডিটের সময় থাকে বা ইম্পর্টেন্ট যে ক্লায়েন্ট গুলো থাকে তাদেরকে আগে টেস্ট অফ কন্ট্রোল করি, দেন সাবস্টেন্টিভ প্রসিডিউরে যাই। কিভাবে দেখেন, আমরা আগে টেস্ট করি যে এই কোম্পানিতে যে পরিমাণ আপনার মনে করেন কন্ট্রোল থাকা দরকার, যে পরিমাণ ডিপার্টমেন্ট থাকা দরকার আছে কিনা, ওই ডিপার্টমেন্টে যে পরিমাণ লোক থাকা দরকার আছে কিনা। একটা ডিপার্টমেন্ট মনে করেন পারচেজ ডিপার্টমেন্ট, যে অনুসারে একটা পারচেজ হওয়ার কথা, যতগুলো প্রসিডিউর মেনটেন করে ওগুলো হচ্ছে কিনা, এই যে আমরা একটা কন্ট্রোল চেক করছি, দ্যাট ইজ কল্ড টেস্ট অফ কন্ট্রোল। এই কন্ট্রোলের মানে কেন আগে করব, কজ অফ আমি যদি দেখি কন্ট্রোলটা স্ট্রং তাহলে আমি স্যাম্পলিং কমিয়ে দিব। ভাই ওরা তো অনেক স্ট্রং, এদের এখান থেকে ফাইন্ডিংস আমি পাবোই না। সো আমি কি করলাম, ওদের অনেক কন্ট্রোল যেহেতু স্ট্রং, আমি রিলাই করতে পারছি তাদের কন্ট্রোলের উপরে, তাহলে আমাকে অল্প চেক করলেই কিন্তু হচ্ছে। এমন না যে একেবারেই চেক করব না, বাট আমার ভিতরে একটা বিশ্বাস যে না ওদের মোটামুটি কন্ট্রোলটা দেখেছি বেশ স্ট্রং, সো খুব একটা ফাইন্ডিংস পাওয়া যাবে না, সো আমি এখন স্যাম্পলিংটা কমিয়ে দিলেও পারি। বাট যদি দেখি কন্ট্রোলের অবস্থা খুবই খারাপ, মানে আমি তাদের সাথে কথা বলতে গিয়েই কিছুটা আভাস পাচ্ছি তবে ফ্রড হয়, এররের সম্ভাবনা বেশি, একজনেই সবকিছু করে, ঠিকমতো ভালো কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো মানে যেভাবে হওয়ার কথা পারচেজ প্লাস আদার্স প্রসিডিউর গুলো কোনো কিছুই মেনটেন হচ্ছে না, তাহলে কন্ট্রোল হচ্ছে উইক। আমি সেখানে স্যাম্পলটা আমাকে বাড়িয়ে দিতে হবে, কজ আমাদের যদি কন্ট্রোল উইক থাকে রিস্ক বেশি, আর যদি কন্ট্রোল স্ট্রং থাকে আমার রিস্ক কম, রাইট? সো এটা হচ্ছে টেস্ট। তো ওই টেস্ট অফ কন্ট্রোলের উপর ডিপেন্ড করে সাবস্টেন্টিভ প্রসিডিউরে আগানো যায়। বাট আমরা করি কি, গতানুগতিক অডিট যেটা করি আমরা টেস্ট অফ কন্ট্রোলের সময় দিই না, করিও না, আমরা ডিরেক্ট সাবস্টেন্টিভ প্রসিডিউরে চলে যাই। এতে হয় কি, ডিসিশন নিতে একটু অসুবিধা হয়। যদি টেস্ট অফ কন্ট্রোলটা করেন, আমি তো তার স্ট্রং না উইক সেটা নিয়ে আমার একটা ডিসিশন চলে আসে, আমি একটু অডিটটা রিল্যাক্স করতে পারা যায়। আমি একটু উদাহরণ দেই, আমি যখন জুনিয়র ছিলাম আইডিএলসি অডিট করতে গিয়েছিলাম, আমি জুনিয়র হিসেবে, মারাত্মক আকারে স্ট্রং মানে কন্ট্রোল সিস্টেম, তাদের প্রত্যেকটা জিনিস সিস্টেম, প্রত্যেকটা জিনিস মানে কোনো কিছু ফাঁক ফোকর দিয়ে কেউ কোনো কিছু করার পসিবিলিটি নাই, সুযোগও নাই। প্রত্যেকটা জিনিস কয়েকজনে মিলে এটা রিভিউ হচ্ছে, অ্যাপ্রুভের আগে বিভিন্ন ভাবে এটাকে মনিটর হচ্ছে। প্রত্যেকটা জিনিস সফটওয়্যার বেস, একজন মানুষ ঢোকা থেকে শুরু করে তার বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজকে মনিটর করার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা সিস্টেম আছে। সো ওইখানে আমরা মনে হয় 3 বছর অডিট করেছিলাম, ফাইন্ডিংস কিছুই ঠিক মতো বের করতে পারে না, মানে খুব ফাইন্ডিংস জোর করে বের করার জন্য ওরা আমাদেরকে দুই একটা জায়গা, ভাই এই ছোটখাটো ফাইন্ডিংস হিসেবে আপনারা যদি একেবারেই ফাইন্ডিংস দিতে চান, এই যে ওরা আমাদেরকে ধরিয়ে দিয়েছে, মানে এত খারাপ অবস্থা, আমরা এতজন মিলে অডিট করে খুব একটা বেশি ফাইন্ডিংস পাইনি, কিছুই পাইনি বলতে গেলে। তাহলে তাদের কন্ট্রোল স্ট্রং ছিল বলে আমরা সাবস্টেন্টিভ প্রসিডিউরে কিছু পাইনি, ঠিক আছে? এরকমই সিস্টেম। ওকে, সাইমultaneously আমাদের দুইটা কাজে একসাথে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সাইমultaneously দুইটা কাজ কি, আপনি কন্ট্রোল টেস্টটা আগে করলে আপনার জন্য সাবস্টেন্টিভ প্রসিডিউরে ডিসিশন নিতে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? সো টেস্ট অফ কন্ট্রোলটা আগে করার চেষ্টা করবেন, এটা সিগনিফিকেন্ট ক্লায়েন্ট প্লাস আপনার সময় যদি মোটামুটি থাকে, আপনি এই টেস্ট অফ কন্ট্রোলটা আগে করবেন, তারপর হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিডিউর, ঠিক আছে? একটু একটা সেকেন্ড লাগে। হ্যাঁ আমি আছি। ওকে, সো আমি যেটা বলছিলাম যে টেস্ট অফ কন্ট্রোলটা আগে হচ্ছে করার চেষ্টা করবেন এবং সাবস্টেন্টিভ প্রসিডিউর পরে, আমরা আসলে নরমালি আগেই সাবস্টেন্টিভ প্রসিডিউর ধরে বসে থাকি। সো এই হচ্ছে এদের মোটামুটি কি বলবো, আমি এতক্ষণ যেটা বুঝিয়েছি এটা এই স্লাইডটাতে দেয়া আছে। সাবস্টেন্টিভ প্রসিডিউরটা আরেকটু বুঝিয়ে দিই। সাবস্টেন্টিভ প্রসিডিউর আবার দুই ধরনের, একটা হচ্ছে টেস্ট অফ ডিটেইল আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। সো আমি যেই ট্রানজাকশন গুলো বা যে জায়গাগুলো ডিটেইলসে চেক করি সেটা হচ্ছে টেস্ট অফ ডিটেইল,
আর যদি আমি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করে বা ম্যাটেরিয়ালিটি ইউজ করে আমি যদি কোনো জায়গায় যে হ্যাঁ আমি এতটুকুই চেক করব, হ্যাঁ ডিটেলসে যাব না, আমার এই ম্যাটেরিয়ালিটি এতটুকু কভার করে এই কয়টা ট্রানজাকশনই দেখবো, অথবা অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে আমি দেখলাম শুধুমাত্র ইনভেন্টরিতে বেশি ফ্ল্যাকচুয়েট করছে, সো আমি ওটা দেখি। তো এভাবে যদি আগাই, এটা হচ্ছে এক ধরনের সাবস্টেন্টিভ প্রসিডিউর। আর যদি আমি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই না করে বা ম্যাটেরিয়ালিটি অ্যাপ্লাই না করে ডিটেইলস সবকিছু দেখতে যাই, সেটা হচ্ছে আরেক ধরনের সাবস্টেন্টিভ। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা আসবে, বারবার আসবে এই অডিট মানে অ্যাসুরেন্স বইটাতে, প্লাস অ্যাসুরেন্সের বিভিন্ন টপিকে। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। ওকে, তো একেবারে মানে সিম্পলি বুঝাই, সাফিসিয়েন্সি মানে হচ্ছে কোয়ান্টিটি আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কোয়ালিটি। হয় কি আমরা যে অডিটে যাই, আমরা কোনো কিছু বিচার বিবেচনা না করেই একেবারে ধামাধাম ফটোকপি করতে থাকি, প্রিন্ট করতে থাকি, স্ক্যান করতে থাকি। ডকুমেন্টস যত বেশি মনে হবে যে আমরা কাজ তত বেশি করেছি, আমাদের কাছে তাই ধারণা, রাইট? যে ফাইল অনেক বেশি, অনেক ডকুমেন্টস, তার মানে আমরা যে রিভিউ যখন দিতে যাবে পার্টনার বা ম্যানেজার ভাববে যে আমরা অনেক কাজ করেছি। অ্যাকচুয়ালি ইয়েস ম্যাম। তা না। আমাকে যেমন মিনিমাম একটা জায়গা কভার করতে হবে, তেমনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো কভার করতে হবে। সো আমি এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি, আমরা কোন ডকুমেন্টস গুলো রাখবো। তো আমরা এখন থেকে অডিটে গিয়ে একেবারে ধামাধাম যা দেখছি সব ফটোকপি করব না। আমি যখন মনে করেন একটা সেলস অথবা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট দিয়ে ধরি, আমি অডিট করছি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে, কিছু কিছু ভাউচার আমি প্রবলেম পেয়েছি যেগুলো কিনা আমার অডিট ফাইন্ডিংস এর জন্য পরবর্তীতে রিভিউ হবে। অর্থাৎ এটা ফাইন্ডিংস কিনা বা এটা নিয়ে একটু অ্যাম্বিগুইটি আছে বা এখানে কিছু প্রবলেম আছে, সো ওই প্রবলেমেটিক ভাউচার গুলো ডেফিনেটলি আপনাকে প্রিজার্ভ করতেই হবে। আইদার ইট ইজ এন মানে স্ক্যান ফরম্যাট অর ফটোকপি ফরম্যাট, হোয়াট এভার প্রেফার করে। সো যে জায়গাগুলোতে প্রবলেম আছে বা আপনার ডিসিশন মেকিং এর জন্য এই জিনিসগুলো বা এই ডকুমেন্টসটা কাজে লাগবে, সেটা অবশ্যই রাখতে হবে। ঠিক আছে? সো আর বাকি হেড গুলো মনে করেন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ছাড়া বরং ইনভেন্টরিতে কোনো ধরনের কোনো প্রবলেমই আপনি পান নাই, ঠিক আছে, বাট যদি রিভিউ দিতে যায় দুই একটা ভাউচার, একটু মেজর ভাউচার আপনি একটু ফটোকপি করে বা স্ক্যান করে রাখলেন। কেন রাখলেন? যে আমি তো ধরেন যে এখন কি চলে, সেপ্টেম্বর মাস অডিট শুরু করলাম মনে করেন একটা কোম্পানি, একদম অডিটটা শেষ হবে অক্টোবর মাসের মাঝামাঝি, এখন সেপ্টেম্বরের প্রথম উইকে কি অডিট করেছি আর লাস্টে যেতে যেতে দেখা যায় আমিই ভুলে যাচ্ছি যা অডিট করেছি বা এদের ইনভেন্টরিটা কিভাবে ওরা মেনটেন করছে, কি করছে না করছে, ওইটার একটা ডকুমেন্টস বা ওইটার একটা স্যাম্পল ভাউচার আমি একটু ফটোকপি করে রেখে দিলাম ফাইলে, সাথে আমি কি কাজ করেছি সেটা সহ। তাহলে হয় কি রিমাইন্ড করতে সুবিধা হয়। তো যেখানে কোনো প্রবলেম না থাকে যেই হেড গুলোতে, সেখানে শুধুমাত্র স্যাম্পল হিসেবে মেজর দুই তিনটা ভাউচার রাখলেই এনাফ। আর যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেইখানে আপনার ওই প্রবলেমেটিক ভাউচার গুলো রাখা, এটাই মূলত সাফিসিয়েন্সি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস এর সঙ্গে। অর্থাৎ যেমন আমার সাফিসিয়েন্ট ডকুমেন্টসও রাখা হলো, তেমন অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টসটাও আমি মেনটেন করলাম। অর্থাৎ ফাইন্ডিংস বা আমার অডিট ডিসিশন ওপিনিয়ন যেটাতে যাবে, এখানে মনে করেন যে খুব প্রবলেম আছে, এই ভাউচার গুলো আপনার যখন রিভিউ দিতে গেল পার্টনার ওই ভাউচার আপনি নেননি, এটা কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েটনেস বা কোয়ালিটিতে হ্যাম্পার করছে যে এটার উপরে আমি ডিসিশন নিব, তুমি ওইটাই ডকুমেন্টসটা আনো নাই। সো এটা আপনার অ্যাপ্রোপ্রিয়েটনেস বা কোয়ালিটির ঘাটতি। আর যদি আপনার পার্টনার জিজ্ঞেস করে আচ্ছা ওদের ইনভেন্টরিতে কিভাবে মেনটেন হয় বা স্যাম্পল কোনো কিছু আছে একটু দেখার জন্য আসলে ওরা কিভাবে মেনটেন করে, তো ওই একটা দুটো ভাউচার বা মেজর একটা দুটো ভাউচার যেটা আপনি ফটোকপি করে নিয়ে আসেন, ওইটাকে দেখানোটাই হচ্ছে আপনার কোয়ালিটি। অর্থাৎ আপনি যেমন এতগুলো ভাউচার আপনাকে ফটোকপি স্ক্যান করতে হচ্ছে না, কারণ এতগুলো রিভিউ দিবেও না কিন্তু আপনার পার্টনার, যদি না ওই হেডে কোনো প্রবলেম থাকে, সে স্যাম্পলিং একটা দুটো আপনার কাছে দেখতে চাইবে। সো যতটুকু আপনার রিভিউ পারপাসে দরকার হবে বা প্রিজার্ভের জন্য যতটুকু মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যতটুকু দরকার হবে, ঠিক ততটুকু আপনি প্রিজার্ভ করবেন। আর যে হেডের প্রবলেম আছে বা যেখানে যেখানে প্রবলেম আছে ওই ভাউচার গুলো অবশ্যই প্রিজার্ভ করবেন। সো দ্যাট ইজ কল্ড সাফিসিয়েন্সি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস।
আমি কি ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে হোয়াট ইজ সাফিসিয়েন্সি বা কোয়ান্টিটি অথবা অ্যাপ্রোপ্রিয়েটনেস অথবা কোয়ালিটি? জি ম্যাম। এরপর থেকে আমরা অডিটে গেলে এভাবে ধামাধাম সবকিছু না নিয়ে যেখানে প্রবলেম আছে সেগুলো তো অবশ্যই কালেক্ট করব, প্রিজার্ভ করব, আর অন্য যে হেডগুলোতে প্রবলেম নেই সেখানে স্যাম্পল বেসিসে মেজর 2-1টা ভাউচার আমরা ফটোকপি করে রাখবো, যাতে করে অন্তত রিভিউ দেওয়ার সময় এগুলো মানে জাস্ট একটা রিভিউ পারপাসে রিমাইন্ড করার জন্য ইউজ হতে পারে। তো দিস্তায় ধরে মানে ফাইলের সংখ্যা অনেক বেশি আসার সময় ট্র্যাক কি বলবো ভ্যান ট্যান অনেক কিছু লাগে আমাদের, মানে এত বেশি ফাইল হয়ে যায়। সো ফাইলের সংখ্যা বৃদ্ধি না করে গুণগত মানটা মেনটেন করার চেষ্টা করব। ওকে, জি ম্যাম। সো দ্যাট ইজ সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, এরপরে আসি কোয়ালিটি অফ এভিডেন্স, অর্থাৎ একটা এভিডেন্স তার কোয়ালিটি মেনটেন করার জন্য কি কি গুণাবলী বা কোনগুলোকে আমরা বলি যে হ্যাঁ এই এভিডেন্সের কোয়ালিটি আছে বা এটা, সেটা আমরা একটু দেখি এখানে কি লেখা আছে বা কি আছে আমাদের বইয়ে। Okay. The following generalization may help in assessing the reliability of audit evidence. External. আচ্ছা কি বলছে? Audit evidence external source is more reliable than obtained from the entity's records. এখন ওই যে বললাম ব্যাংক কনফার্মেশন তো অবশ্যই বাইরে থেকে আসে, হ্যাঁ, মানে ব্যাংক থেকে আমরা পেয়ে থাকি। সো ব্যাংক কনফার্মেশন বা ব্যাংকের ব্যালেন্স কনফার্মের জন্য কোম্পানির এভিডেন্সের চাইতে কোয়ালিটিফুল এভিডেন্স হচ্ছে ব্যাংকের কাছ থেকে যেটা আমরা কালেক্ট। ক্লিয়ার? সো যদি ব্যাংকের ইস্যু হয় কিংবা ধরেন রিসিভেবল কনফার্মেশন, রিসিভেবল আপনি পান, এটা একটা কনফার্মেশন পাঠাতে হয়। সো কিছু কিছু জায়গায় আপনি থার্ড পার্টির থেকে কনফার্মেশনটা বেশি কোয়ালিটিফুল ভেতর থেকে ইনফরমেশনের চাইতে। ক্লিয়ার? জি ম্যাম। এরপর আসি auditor. Evidence obtained by directly by auditor is more reliable than the obtained indirectly or by inference. আপনি মনে করেন যে প্রিভিয়াস ইয়ার অডিটরের সাথে যোগাযোগ করলেন, যেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়েছি, বিভিন্ন ইস্যুতে আমরা যোগাযোগ করতে পারি, এবং সে বললো ভাই ওদের এই জায়গায় সমস্যা আছে, ওদের এই ওরাল কথার বেসিসে আপনি ফাইন্ডিংস দিয়ে বসবেন, নাকি আপনি অডিটে এসে অ্যাকচুয়ালি যাচাই করার চেষ্টা করবেন যে ওখানে প্রবলেম আছে কি নেই। সো অ্যাজ আ অডিটর আপনি ডিরেক্টলি যে ইনফরমেশনটা কালেক্ট করবেন সেটা রিলায়েবল বেশি দেন দা ইনডিরেক্টলি রেফারেন্সে যেটা আপনি যে ইনফরমেশনটা কালেক্ট করছেন সেটার চাইতে। ঠিক আছে? সো এই কাজ করে যে ইনফরমেশনটা কালেক্ট করছেন সেটা বেশি কোয়ালিটিফুল ইনডিরেক্টলি কথা যেটা আপনি ইনফরমেশন পেয়েছেন ওইটার চাইতে। ওকে, সো এক্সটার্নাল এর পরে আমরা অডিটর, এই জিনিসটা একটু খেয়াল করবে। Evidence obtained from the entity's record is more reliable when related control system. আমি একটু আগে আপনাদেরকে টেস্ট অফ কন্ট্রোলটা পড়িয়েছি। সো কন্ট্রোলের জন্য বা টেস্ট অফ কন্ট্রোল যাচাই করার জন্য আপনাকে ডেফিনেটলি কোম্পানির রেকর্ড বা কোম্পানি যাদের সাথে আছে আপনি ওখানে গিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেবেন, তারপর তো আপনি বুঝবেন যে ওদের কন্ট্রোল সিস্টেম কি উইক স্ট্রং, রাইট? সো আমি কন্ট্রোল সিস্টেম রিলেটেড ইনফরমেশন গুলো ডেফিনেটলি কোম্পানির ভেতর থেকেই আমাকে ইনফরমেশন গুলো নিতে হবে, বাইরে কোনো ইনফরমেশনের চাইতে। সো এটা হচ্ছে মোর রিলায়েবল কোয়ালিটিফুল এভিডেন্স যদি আপনি সেটা ইনফরমেশনটা কোম্পানি থেকে কালেক্ট করেন যে এদের কন্ট্রোল সিস্টেমের ইনফরমেশন এরকম, বা এই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমি কথা বলে এই ইনফরমেশন গুলো পেয়েছি। সো এইভাবেই আমি যাচাই করতে পারি কন্ট্রোল সিস্টেমটা উইক না স্ট্রং। ওকে, রিটেন ডেফিনেটলি অ্যাজ অডিটর আমাকে যেহেতু এভিডেন্স কালেক্ট করতে হয়, আমি তো কারো কথার বেসিসে এভিডেন্স নিতে পারবো না। আপনার পার্টনার যদি বলে যে তুমি এটা ফাইন্ডিংস দিলে, আমাকে সে বলেছে এখানে প্রবলেম আছে সেজন্য এটা ফাইন্ডিংস, এটার চাইতে আপনি যদি ডকুমেন্টে দেখাতে পারেন যে হ্যাঁ এখানে প্রবলেম আছে স্যার, এই হচ্ছে ডকুমেন্টস, আমরা এই ভাউচার বা এখানে এই প্রবলেমের বেসিসে এই ফাইন্ডিংসটা নিয়ে এসেছি। সো যে কোনো কিছুই আমরা অ্যাজ আ অডিটর রিটেন ডকুমেন্টস এর উপর বেশি বিশ্বাস করি। সো রিটেন ডকুমেন্টস হচ্ছে বেশি কোয়ালিটিফুল রেদার দেন
ওরাল রিপ্রেজেন্টেশন বা ওরাল কমিউনিকেশন বা ওরাল ইনফরমেশন। ওকে, আর লাস্টে হচ্ছে অরিজিনাল। ডেফিনেটলি আপনি যে কোম্পানিতে অডিট করছেন তাদের ইনফরমেশন গুলো বা ডকুমেন্টস গুলো অরিজিনাল ডকুমেন্টসই তাদের প্রতিষ্ঠানে থাকবে। যদি দেখেন যে তাদের এখানে ফটোকপি আছে তাহলে এখানে কিন্তু আপনাকে একটু ডাউট আসবে যে কেন তাদের এখানে ফটোকপি থাকবে। মনে করেন যে তাদের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু তাদের ডেফিনেটলি মেইন কপিটাই তাদের কাছে থাকার কথা। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম। সো এই রিলেটেড ইনফরমেশন বা যে কোনো ধরনের ভাউচারের মেইন কপি কিন্তু তাদের কাছেই থাকবে, কোম্পানির কাছে। আপনি যদি কোনো কিছু মেইন কপি পেয়ে যদি ফটোকপি পান সেটা আপনি অ্যাজ অডিটর অ্যাকসেপ্ট করবেন না। সো আপনার অরিজিনাল ডকুমেন্টস হচ্ছে বেশি কোয়ালিটিফুল রেদার দেন ফটোকপি। ওকে, সো এই পাঁচটা হচ্ছে আপনার। আমি কোশ্চেন নিচ্ছি, কোয়ালিটি অফ অডিট এভিডেন্স। যদি আমার কোশ্চেন আসে যে নিচের কোনটা কোনটা আমার এভিডেন্সের কোয়ালিটি যাচাই করার জন্য আমরা কোনটা কোনটা দেখি, আপনি এই পাঁচটা মনে রাখবেন। এর বাইরে কোনোটা থাকলে সেটা আপনার আনসার হবে না। বাকিগুলা এখান থেকে একটা দিতে পারে, দুইটাও দিতে পারে, তিনটাও দিতে পারে, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, কে কোশ্চেন করছিলেন একটু বলো। ম্যাম যদি ফটোকপি দিয়ে করে দেয় তাহলে কি আমরা নেব? যদি ফটোকপি দিয়ে ওনারা অথরাইজ করে দেয় ম্যাম, যদি ওনারা ক্লিয়ার না কোশ্চেনটা, নেট প্রবলেম করছে, আপনি একটু চ্যাট বক্সে লিখে দেন। ওকে ম্যাম। ম্যাম সে প্রশ্ন করছে যে যদি ফটোকপিটা তারা অথরাইজ করে দেয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল কিনা। ফটোকপি অথরাইজ করবে কেন? তাদের অরিজিনাল কপি নাই কেন? অরিজিনাল ডকুমেন্টসটা নাই কেন? সেটা আপনি কোশ্চেন করবেন না? যে আপনাদের কাছে এই প্রতিষ্ঠানেরই খরচ, এই প্রতিষ্ঠানেরই থেকে এই সমস্ত কিছু প্রসেস হয়ে গিয়েছে, সো এখানে কেন ফটোকপি থাকবে? অরিজিনাল ডকুমেন্টস নাই কেন? সেটা আপনি কোশ্চেন করবেন না? আপনার কাছে যদি রিলায়েবল মনে হয় অ্যানসারটা বা আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে আপনি ফটোকপি অ্যাকসেপ্ট করতে পারেন, বাট তার আগ পর্যন্ত ফটোকপি দিয়ে তো কাজ হবে না। ঠিক আছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, ম্যাম এক্সটার্নালটা যদি আরেকটু বলতেন একটু। এক্সটার্নাল, আচ্ছা আমি বলছি যে কিছু জায়গা থাকে যে এক্সটার্নাল কনফার্মেশনটা বেশি কোয়ালিটিফুল ভেতরের চাইতে। যেমন ব্যাংক ব্যালেন্স কনফার্মেশন আমরা ব্যাংক আমাদেরকে পাঠায় অডিটরকে ডিরেক্টলি, অথবা রিসিভেবল কনফার্মেশন, এটা রিসিভেবল যে থাকে সেই পার্টি ডিরেক্টলি অডিটরকে পাঠায়। সো এই ইনফরমেশন বা এই কনফার্মেশন গুলো কোম্পানি থেকে না নিয়ে বাইরে থেকে যে কনফার্মেশনটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা বেশি কোয়ালিটি। এটা বুঝাতে চেয়েছি এক্সটার্নাল দিয়ে। Clear? Yeah. ক্লাস কি বোঝা যাচ্ছে? আপনারা লাইন বাই লাইন, আমি স্লাইড বাই স্লাইড যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? জি না ম্যাম, বুঝতে পারতেছে না। আচ্ছা, দিদারুল এসেছে আমাদের ক্যাপ্টেন। আসছি 10-15 মিনিট লেট হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এই স্লাইডটা দিয়ে এই স্লাইডটা একটু ডিসকাস করতে করতেই মনে হয় আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আমরা মোটামুটি এই চ্যাপ্টারের হাফ বলা যায় শেষে, মানে হাফের দিকে আছি, বাকি হাফটা হয়তো নেক্সট ক্লাসে আমরা শুরু করব। সো এটা আমি শুরু করছি। শুরু করার আগে আরেকটা বলছি যে নেক্সট ক্লাস পারত পক্ষে কেউ মিস করার চেষ্টা করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। ফর নেক্সট ক্লাস আমি রিপোর্টিংটা পড়াবো। ওকে, আমরা মানে কখন কোয়ালিফাইড, কখন আনকোয়ালিফাইড ওপিনিয়ন যায়, কখন এমফাসিস অফ ম্যাটার যায়, কখন অ্যাডভার্স, কখন ডিসক্লেমার, কোন কোন সিচুয়েশনে রিপোর্টের ধরন কি থাকে, লেখাটা কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো এটা আপনাদের এই যে আমি সার্টিফিকেট লেভেলে যেটা ক্লিয়ার করে দিব, হোপফুলি এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়েই আপনারা প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স স্টেজ সমস্ত কিছু পার করে দিতে পারবেন রিপোর্টিং এর জায়গা থেকে। সো এই কনসেপ্টটা যেটা আমি সার্টিফিকেট লেভেলের কনসেপ্টটা যেটা দিব নেক্সট ক্লাসে, এটা অন্তত কেউ মিস করার চেষ্টা করেন না। আর আমি নেক্সট ক্লাসে যেটা একবার বলবো সেটা আবার পরবর্তীতে কেউ মিস করলে তাকে আবার সেকেন্ড টাইম বুঝাবো, ওই এনার্জি বা সময় আমার থাকবে না, কারণ জিনিসগুলো একটু ডেপথের, একটু বেশি কথা বলা লাগবে, উদাহরণ দিয়ে বোঝাতে হবে, যেটা কিনা আমি নেক্সট কেউ যদি মিস করে তাকে বোঝানো আমার পক্ষে আর পসিবল না। সো ক্লাসটা কেউ চেষ্টা করবেন না। আপনারা কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে ওকে।
সো এখন আমরা আসি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন। আমরা একটু আগেই অ্যাসারশনের কথা বলছিলাম। তো হোয়াট ইজ অ্যাসারশন? অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, এটা কি বলা হচ্ছে অ্যাসারশন। রিপ্রেজেন্ট মানে কি, আপনি মনে করেন যে কোনটা নন কারেন্ট অ্যাসেটে যাবে, কোনটা কারেন্ট অ্যাসেটে যাবে, তারপরে কোনটার ব্যালেন্স কি, কোনটার ডিসক্লোজার, নোটস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আদার্স আরো অনেক কিছু আছে, হ্যাঁ। সো এই স্লাইডটা যাওয়ার আগে তারপরের স্লাইডটা আমি আগে ডিসকাস করি, দেন আগের স্লাইডে বা ডেফিনিশন স্লাইডে আমি আসবো। সো একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাতে আমরা অডিট করি, সেটাকে রিপ্রেজেন্ট করে তিন ভাবে, মানে তিনটা জিনিস মূলত অ্যাজ আ অডিটর আমাদের খেয়াল করতে হয়। একটা হচ্ছে কি assertion about classes of transaction and events, অর্থাৎ একটা ট্রানজাকশন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রানজাকশন গুলো কি কি জিনিস খেয়াল করলে বা কি কি জিনিস মেনটেন করলে আমি বলবো তার ক্লাসেস অফ ট্রানজাকশন বা ইভেন্টস ঠিক আছে। আমি একটু উদাহরণ দিয়ে যাই লাইন বাই লাইন। অকারেন্স, মনে করেন একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, আমি একটা চেয়ার কিনলাম আমার কোম্পানির জন্য, ঘটনাটা ঘটলো কিভাবে, একটা অকারেন্স মানে হচ্ছে গিয়ে আমি একজনের সাথে কথাবার্তা বলে তার সাথে একটা লেনদেন কমপ্লিট করে আমি হচ্ছে চেয়ারটা আমার কোম্পানির নামে কিনেছি, এটা হচ্ছে অকারেন্স। আগে ঘটেছে কিনা আমি দেখবো। কমপ্লিটনেস, একটা যদি চেয়ার কেনার একটা ট্রানজাকশন ঘটে, ডেফিনেটলি সেটা জার্নাল হবে, তারপর সেটা লেজারে আসবে, সেটা ট্রায়াল ব্যালেন্সে আসবে, দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এই যে ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে। অ্যাকুরেসি, সঠিক, অর্থাৎ যে টাকায় সংগঠিত হয়েছে লেনদেনটা ওই টাকায় বুক হয়েছে কিনা। চেয়ার কিনেছে ওই কোম্পানির সাথে হয়তো ইনভয়েসে লেখা আছে 8,000, আমি জার্নাল এন্ট্রি দেওয়ার সময় ভুলে 800 লিখে ফেললাম, সেখানে অ্যাকুরেসিটা মিস হলো। সো অ্যাজ আ অডিটর আমি দেখবো আমার বেস ডকুমেন্টসে যে টাকাটা লেখা থাকার কথা সেটা আমার একেবারে সব জায়গায় মানে সঠিকভাবে এসেছে কিনা। তারপর হচ্ছে কাট অফ, ট্রানজাকশন আমার 30 মনে করেন 30 জুন হচ্ছে আমার এখন ইয়ার এন্ডের মধ্যে ঘটেছে নাকি পরে। আমরা কি করি নরমালি, আমরা যখন অডিট করি আমরা চেক করি যদি ইনভয়েস কোন তারিখে, ইনভয়েস যদি 30 জুনের মধ্যে হয় তাহলে এটা এই ইয়ারের ট্রানজাকশন, ইনভয়েস যদি 30 জুনের পরে হয় তাহলে সেটা পরবর্তী ইয়ারের ট্রানজাকশন। কথাবার্তা হয়তো হয়েছে 30 জুনের মধ্যে, বাট ইনভয়েস যদি রেজ না করে, অর্থাৎ আমি যার কাছ থেকে চেয়ার কিনে, মনে করেন যে নাভানা ফার্নিচার, ওই নাভানা ফার্নিচার যদি আমাকে ইনভয়েস রেজ করে 30 জুনের মধ্যে তাহলে এটা এই ইয়ারের ট্রানজাকশন। সেটা যদি 2রা জুলাই বা 3রা জুলাই আমাকে ইনভয়েস রেজ করে তাহলে সেটা হবে সেই ইয়ারের ট্রানজাকশন, কারণ ইনভয়েস রেজ করার পরেই কিন্তু আমি জার্নাল এন্ট্রি, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো দিই, অর্থাৎ রেকর্ডিং করি। সো রেকর্ডিং যখন করব সেটা তো সেই সালেরই ট্রানজাকশন, রাইট। সো আমি এই খুঁটিনাটি বেসিসে 2-3টা ট্রানজাকশন এরকম দেখবো যে অকারেন্স অর্থাৎ ঘটেছে কিনা, কমপ্লিটনেস অর্থাৎ জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, লেজার এগুলো সব ঠিক আছে কিনা, অ্যাকুরেসি অর্থাৎ সঠিক টাকা যেটা সেটাতেই সঠিকভাবে এটা মানে ইনক্লুড হয়েছে এবং রেকর্ড হয়েছে কিনা। কাট অফ দেখবো যে এটা কাট অফ পয়েন্টে ঠিক আছে কিনা। ক্লাসিফিকেশন দেখবো এটা কত বছর যাবে, এটা যদি 1 বছরের বেশি যায় নন কারেন্ট অ্যাসেটে যাবে, এটা যদি 1 বছরের কম হয় সেটা কারেন্ট অ্যাসেট। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আমি জাস্ট একটা প্রপার্টি প্ল্যান্টের একটা ট্রানজাকশন দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে assertion about classes of transaction and events আমি কিভাবে চেক করব। আপনি এখন বলতে পারেন ম্যাডাম এত খুঁটিনাটি তো সবকিছু দেখা যায় না। আমি সব দেখতে বলি নাই, প্রত্যেকটা লাইন আইটেমের, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট একটা লাইন আইটেম, ইনভেন্টরি একটা লাইন আইটেম, রিসিভেবল একটা লাইন আইটেম, এভাবে প্রত্যেকটা লাইন আইটেমের মেজর 2 থেকে 3টা ভাউচার একদম স্ক্রুটিনি করে ফেলবেন। ওয়াক থ্রু টেস্ট বলে এটাকে, নাম শুনেছেন? ওয়াক থ্রু টেস্ট। একেবারে খুঁটিনাটি যদি, যে আমি আরো সোজা উদাহরণ দিই, আমরা ভাত হয়েছে কিনা বোঝার জন্য কি সব ভাত টিপি পাতিলের, স্যার বা 2টা দেখলে আমরা বুঝি যে ভাত আমার মার গালার সময়। ট্রানজাকশনও সেরকম, আপনি স্যাম্পলিং করলেন যাই হোক বা যে কোনো লাইন আইটেমের 1টা বা 2টা ট্রানজাকশনকে যখন স্ক্রুটিনি করে ফেলবেন প্রত্যেকটা জিনিস, তাহলে আপনার ওই বাঞ্চ অফ ট্রানজাকশনের উপরে একটা আস্থা চলে আসবে, রাইট? সো
দুই একটা ট্রানজেকশন এরকম স্ক্রুটিনি করে একদম ভালো মতো অকারেন্স, কমপ্লিটনেস, অ্যাকুরেসি, কাট অফ ক্লাসিফিকেশন সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে এটা ঠিক আছে, তার মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ট্রানজেকশন গুলো তো সেমই হবে। তার মানে এদের উপরে একটা মোটামুটি আপনার ওভারঅল একটা আস্থা তৈরি হবে। ক্লিয়ার? সো প্রিপারেশন, অর্থাৎ ওরা তো প্রিপেয়ার করছে, অ্যাজ আ অডিটর হিসেবে আমি এরকম ট্রানজেকশন বা ইভেন্টস এর অ্যাসারশনটা দেখবো, অকারেন্স, কমপ্লিটনেস, অ্যাকুরেসি, কাট অফ। ওকে, দেন আসি অ্যাসারশন অ্যাবাউট অ্যাকাউন্টস ব্যালেন্স। ব্যালেন্সটা ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? মনে করেন সেই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টেই আমি আবার যাই, একটা ল্যান্ড কিনলাম আমি আমার কোম্পানির জন্য। এখন আমরা কি করি, অর্থাৎ যদি পসিবল হয় ফিজিক্যালি গিয়ে দেখি ল্যান্ডটা কোথায় আছে, এক্সিস্টেন্স অর্থাৎ আছে কিনা অ্যাকচুয়ালি। অথবা ল্যান্ড বাদ দেন, আমি ইয়া করি একটা ভেহিকেল, মনে করেন যে একটা মাইক্রোবাস কেনা হলো কোম্পানির বিভিন্ন পারপাজের জন্য, একটা মাইক্রোবাস আমি পারচেস করলাম। সো আমরা কি করি, অ্যাজ অডিটর প্রথমে দেখি যে মাইক্রোবাসটা আসলে কোম্পানিতে আছে কিনা, কোম্পানির কাজে ইউজ হচ্ছে কিনা, ফিজিক্যাল ভেরিফিকেশন করি না, ওইটা হচ্ছে এক্সিস্টেন্স চেক। দেন আমি দেখি কি মাইক্রোবাস কেনার যে ডকুমেন্টস গুলো, রাইট এন্ড অব্লিগেশন কি কোম্পানির নামে নাকি কেউ পার্সোনালি তার নামে কিনেছে। ঠিক আছে, অর্থাৎ লেনদেন বা ডকুমেন্টস যেটা আছে সেটা চেক করে বুঝি যে রাইটস এন্ড অব্লিগেশন কি কোম্পানিরই নাকি অন্য কারো। যদি কোম্পানির হয় ডেফিনেটলি এটা কোম্পানির অ্যাসেট, বা যদি অন্য কারো নামে হয় সেটা কোম্পানির অ্যাসেট হিসেবে কিন্তু দেখাতে পারবেন। এরপর দেখি কি কমপ্লিটনেস। হ্যাঁ, এখন আমি দেখলাম ওই মাইক্রোবাসটা কোম্পানির এখানেই আছে, লিগাল ডকুমেন্টস তো কোম্পানির নামে। কমপ্লিটনেস এখন হচ্ছে কি পুরো পেপার ডকুমেন্টস সবকিছু মিলিয়ে ওই কোম্পানি যাদের থেকে কিনেছি সব ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে, যেই প্রসিডিউরে কেনার কথা প্রসিডিউর ঠিক আছে, তার মানে এটা কমপ্লিট। লাস্টে দেখি ভ্যালুয়েশন এন্ড অ্যালোকেশন। এই মাইক্রোবাসটার দাম কেমন হওয়া উচিত, অ্যাজ অডিটর আমার কিন্তু একটা জাজমেন্ট থাকবে বাজারে এটার দাম কেমন। সো আমি দেখবো ওইটার আশেপাশে দামেই কিনেছে নাকি ওভার ভ্যালু দিয়ে কিনেছে। অনেক সময় হয় কি, আমার হয়তো আত্মীয় স্বজনের দোকান আছে, আমি ইচ্ছা করে কোম্পানির টাকাই তো যাচ্ছে, আমি একটু বেশি দামে কিনে নিলাম কোনো একটা জিনিস, তাকে আমি লাভ দিলাম। সো অ্যাজ আ অডিটর হিসেবে আমার কি দায়িত্ব, আমি দেখবো মার্কেটে যে দাম আছে সেই দামের মানে ভ্যালুয়েশন করে যে অ্যাকচুয়ালি সে এই দামে কিনেছে নাকি ওভার ভ্যালুতে কিনেছে। ঠিক আছে, সো আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি অডিটে, দেখি কিনা আপনি বলেন? জি ম্যাম, অবশ্যই দেখি। সো ফার্স্ট এরটা হচ্ছে ক্লাসেস অফ ট্রানজাকশন দেখার জন্য আমরা অকারেন্স, কমপ্লিটনেস, অ্যাকুরেসি, কাট অফ দেখি, ক্লাসিফিকেশন দেখি। সেকেন্ড কোশ্চেনে এসে আমরা ব্যালেন্সটা কনফার্ম করার জন্য বা কোনো একটা জিনিস কেনা হয়েছে সেটার ব্যালেন্সটা ঠিক আছে কিনা এটার জন্য আমরা দেখি এক্সিস্টেন্সটা, রাইট এন্ড অব্লিগেশনটা কোম্পানির আছে কিনা, ডকুমেন্টস গুলোর কমপ্লিটনেস ঠিক আছে কিনা, প্রসিডিউর ঠিক আছে কিনা এবং ভ্যালুটা ঠিক আছে। ওকে, থার্ডে আসি প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, অর্থাৎ ঠিকমতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট হয়েছে কিনা এবং ডিসক্লোজার আছে কিনা। অর্থাৎ ওই যে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক ধরনের ডিসক্লোজার থাকে না, বা নোটে ডিটেলসটা থাকে না, এটাই হচ্ছে আমরা অডিটর হিসেবে চেক করি। কি রকম দেখেন, আপনি একটা ল্যান্ড কিনেছেন অথবা একটা ভেহিকেল কিনেছেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো পিপি এর মধ্যে থাকে সেটা, হ্যাঁ, তো সেটার একটা শিডিউল থাকবে না, আপনারা ফিক্সড অ্যাসেট শিডিউল দেখেছেন তো না অডিটে গিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দেয় ফিক্সড অ্যাসেট শিডিউল Yes, ma'am. দেখেছেন। Yes. প্লাস হচ্ছে নোটসে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মূল থাকে, নোট নাম্বার থাকে, এটা ডিটেইলস কিন্তু থাকে পেছনে, যে ওপেনিং ব্যালেন্স এত, এডিশন এত হয়েছে, ডেপ্রিসিয়েশন এত চার্জ করা হয়েছে, দেন রিটেন ডাউন ভ্যালু এত, এরকম একটা প্রেজেন্টেশন থাকে না? জি ম্যাম, Yes. জি ম্যাম, থাকে এরকম যে প্রেজেন্টেশন। প্রত্যেকটা জিনিসেরই যে প্রেজেন্ট করা হয়েছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং রিসিভেবল যাই প্রেজেন্ট করা হোক না কেন, এটা ডিটেইলস প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার আছে কিনা অডিটর আমাকে সেটা দিবে। এটা থাকার মানে হচ্ছে আপনার ট্রানজাকশনের ডিটেইলস যদি কেউ দেখতে চায়, ট্রানজাকশন সম্পর্কে যদি কেউ জানতে চায়, সেটা যেন পিছনে গিয়ে সে পায়। আদারওয়াইজ যদি না পায়
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট গত বছর 2 লাখ, এই বছর 6 লাখ। আরে ভাই 2 লাখ কিভাবে বাড়লো? কিভাবে কি এটা কি এডিশন হয়েছে নাকি কিসের মাধ্যমে বাড়লো না বাড়লো? আপনি যদি ডিটেলস না থাকে বুঝবেন বুঝবেন না। এটাকে বলা হচ্ছে আনএক্সপ্লেইন ট্রানজাকশন। যদি সেটার প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার প্রপার না থাকে সেটাকে আমরা কি বলবো? আনএক্সপ্লেইন ট্রানজাকশন। এবং সেটা অডিটরকে খুবই মানে কিছু কিছু দেখবেন যদি কোনো ব্যাখ্যা তারা খুঁজে না পায়, মানে এখানে একটু ফ্রড হয়েছে বা একটু মানে অন্যরকম ভাবে কিছু ট্রানজাকশন 2 নাম্বার হয়েছে, এটার ব্যাখ্যা তারা দিতে চায় না ফাইন্যান্সিয়াল। সো যেটার প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার ঠিক মতো নাই বুঝবেন সেখানে প্রবলেম আছে। ঠিক আছে? সো অ্যাজ আ অডিটর আমি নট অনলি ক্লাসেস অফ ট্রানজাকশন দেখবো, নট অনলি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখবো, বাট অলসো প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার ঠিক আছে কিনা সেটাও দেখবো। সো প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার ঠিক থাকার জন্য কি দেখতে হবে আমাদেরকে? প্রথম হচ্ছে কমপ্লিটনেস, অর্থাৎ আপনার ফার্স্টে আপনার যে নোটস নাম্বার আছে সেটার ডিটেলসটা পিছনে আছে কিনা, বা এই রিলেটেড ইনফরমেশন কোম্পানি তার নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, অ্যাকাউন্টিং পলিসি বা আদার্স জায়গাগুলোতে এটা ডিসক্লোজ করেছে কিনা। অকারেন্স এন্ড রাইট এন্ড অব্লিগেশন, এই যে জিনিসটা ঘটলো সেটার এটা কি কোম্পানির কিনা কিংবা কবে কেনা হয়েছে না হয়েছে, এগুলো কিন্তু ডিটেলস পিছনে থাকে। ঠিক আছে? ব্যাখ্যাগুলো থাকে। একটা রাইট এন্ড অব্লিগেশন তো আপনি ডকুমেন্টস দিয়ে বুঝলেন, এটা ভাউচারের সাথে থাকে। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আপনাকে দিয়েছে অডিট করার জন্য, সেখানেও কিন্তু এটা ডিসক্লোজার থাকবে, ওইখানে রাইটস এন্ড অব্লিগেশন যে হ্যাঁ এটা আমি কিনেছি, এটা কোম্পানির নামই আছে, এই ধরনের একটা ডিসক্লোজার তাদের কাছ থেকে থাকে। সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যেটা আপনাদেরকে প্রপার দেওয়া হয় সেখানে অবশ্যই থাকতে হবে। ক্লাসিফিকেশন এন্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি, তারা ওখানে এটাও ডিসক্লোজ করে দিবে যে আমরা 1 বছরের মধ্যে যেগুলো মনে করছি যে 1 বছরের বেশি যাবে তাদেরকে নন কারেন্ট অ্যাসেটে আমরা বুক করেছি, যেটা আমাদের 1 বছরের কম সময়ের মধ্যে আমাদেরকে ইউজেবল জায়গায় আর থাকে সেটাকে আমরা কারেন্ট অ্যাসেটে বুক করেছি। এই ধরনের তাদের একটা ডিসক্লোজার থাকবে বা প্রেজেন্টেশন থাকবে, এটাও আমি চেক করবো আছে কিনা। অ্যাকুরেসি এন্ড ভ্যালুয়েশন, সঠিকভাবে সঠিক জিনিসগুলো, অর্থাৎ সাব নোটে যে ব্যালেন্সটা আছে সেটা মেইন জায়গায় সেই ব্যালেন্সটাই এসেছে কিনা। আমরা অনেক সময় দেখি না, চেক করি, হয়তো আপনাদেরকে দিয়েও চেক করেছে যে ওদের নোটস এর ব্যালেন্স আর মানে মেইন যে ফ্রন্টের ব্যালেন্স একটু চেক করো তো, দেখো তো ঠিক আছে কিনা। আপনারা করেছেন তো নিশ্চয়ই এই কাজটা যারা অডিট করেন? যে ম্যাম করেছে। হ্যাঁ হ্যাঁ। সো এটাই হচ্ছে যে প্রেজেন্টেশন ডিসক্লোজ মানে অ্যাকুরেসি ভ্যালুয়েশন, এই জায়গাগুলো পেছনে কি আছে বা আপনার মেইন জায়গায় কি আছে এগুলো আমরা আরেকবার ডিটেইলস। ঠিক আছে? এই মোটামুটি এগুলো হচ্ছে অ্যাসারশন ইউজড বাই দ্য অডিটর। আমি ক্লাসেস অফ ট্রানজাকশনের জন্য এগুলো ইউজ করি। অকারেন্স, কমপ্লিটনেস, অ্যাকুরেসি, কাট অফ ক্লাসিফিকেশন, ব্যালেন্সের জন্য আমি চেক করি এক্সিস্টেন্স, রাইট এন্ড অব্লিগেশন, কমপ্লিটনেস, ভ্যালুয়েশন, আর প্রেজেন্টেশন ডিসক্লোজারের জন্য এই 4টা পয়েন্ট ইউজ করি। ঠিক আছে? ম্যাম একটু কথা ছিল। বলেন। ম্যাম নোটস, অ্যানেক্সার, ডিসক্লোজার এগুলো কি একই অর্থ বহন করে? অ্যানেক্সার হচ্ছে কি আপনি কোন একটা জিনিসকে ডিটেইলসে ওই জায়গায় আছে, মানে এটা ফাইনান্সিয়াল ফিগারের ডিটেইলসটা আপনার পেছনে আছে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যানেক্সার। ডিসক্লোজার সেটা রিটেন হতে পারে, সেটা মানে আমি কি বলবো মানে লেখা আর কি। আপনার যে ইনফরমেশন, আপনার যে কোনো একটা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট নেন, নিজের নোটস টু দ্য ফাইনান্সিয়াল স্টেটমেন্টে দেখবেন যে অনেক ধরনের ইনফরমেশন থাকে। কোম্পানি কি অ্যাকাউন্টিং পলিসি ইউজ করেছে, কোম্পানি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের জন্য কি পলিসি আছে, তাদের ইনভেন্টরির জন্য কি পলিসি আছে, কি ফলো করেছে, প্লাস আদার্স যে অনেক বেশি ইনফরমেশন দেয়া যেগুলো থাকে, মানে যে ইনফরমেশন গুলো আপনার ফাইনান্সিয়াল ফিগার গুলোকে সাপোর্ট করছে, সেটা হচ্ছে আমার ডিসক্লোজার। ঠিক আছে? তো অ্যানেক্সার ডিসক্লোজার কিন্তু সেম না। ম্যাম অ্যানেক্সারটা আবার একটু বলেন। অ্যানেক্সারটা হচ্ছে আপনার, ধরেন আমি বলি আপনাদেরকে একটু আরেকটু ডিটেইলসে যদি বোঝাতে হয়, মনে করেন যে অ্যাকাউন্টিং রিসিভেবল আমার আছে হয়তো 5 লাখ টাকা। হ্যাঁ, আমি সাবনোটে গেলাম, সাবনোটে গিয়ে কি দেখলাম ওখানে যে গত বছর ওপেনিং ব্যালেন্স এত ছিল, এই বছর হচ্ছে এডিশন এত। মনে করেন গত বছর ছিল 3 লাখ, এই বছর এডিশন হয়েছে হয়তো আরো 1 লাখ টাকা, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 4 লাখ টাকা। এখন এই এডিশন যে 1 লাখ টাকা, কোন কোন ভেন্ডরের কাছে আমি টাকা পাও না, ঠিক আছে, কোন কোন ভেন্ডরের কাছে আমি টাকা পাও না, সেটা একটা অ্যানেক্সারের মাধ্যমে কোম্পানি প্রোভাইড করতে পারে আপনাদের। অর্থাৎ মেইন জায়গা ডকুমেন্টস আনতে হবে।
হ্যাঁ সাপ্লায়ার সাপেক্ষে ডকুমেন্টস থাকতে হবে। আমি আগে আপনাদেরকে বুঝাই কি অ্যানেক্সার আর কি ডিসক্লোজার বা নোটস। আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফ্রন্টে একটা ব্যালেন্স দেখতে পান, সেটা সাবনোটে এটার একটু ডিটেলস দেখতে পান। তারপরেও যদি সেটা আরো বেশি ব্যাখ্যা বা ইনফরমেশন অডিটরের দরকার হয় বা তারা মনে করে যে এটা দরকার, সেটা যখন প্রোভাইড করছে সেটা হচ্ছে অ্যানেক্সার। আমি এটাকে অ্যাকাউন্টিং রিসিভেবলের ব্যালেন্স দিয়ে বুঝালাম যে রিসিভেবল আপনার মেইন জায়গায় একটা থাকে, সাবনোটে হয়তো থাকলো যে এডিশন। এখন আপনি বুঝতে পারেন যে এই এডিশন 1 লাখ টাকা কি একটা ভেন্ডর না দুইটা ভেন্ডর নাকি কয়েকটা ভেন্ডর, সেটার ডিটেলসটা যখন কোম্পানি পিছনে প্রোভাইড করে যে রুহুল কুদ্দুসের কাছে 10,000 টাকা বা তামান্না ফার্মেসির কাছে এত টাকা, এইভাবে যখন ডিটেলসে দিবে সেটাকে হচ্ছে অ্যানেক্সার। সেটা ওই নোটস এর নিচেই লিখবে যে ডিটেলস অফ এডিশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ প্রোভাইডেড অ্যানেক্সার এ অথবা বি অথবা সি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, সো এগুলো আপনারা পাবেন। আপনারা কোন একটা অ্যানুয়াল রিপোর্ট নেন, ওখানে আপনারা অ্যানেক্সার ডিসক্লোজার মানে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যাই আপনারা পাবেন। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে বোঝালাম যে অ্যানেক্সার জিনিসটা কি। একটা জিনিস সাবনোটে প্রেজেন্ট করলাম, তারপরও ফার্দার ক্লারিফিকেশন বা ফার্দার যদি রিপ্রেজেন্টেশনের দরকার হয় সেটা আমরা অ্যানেক্সার দিই। ওকে, ডান? ওকে ওকে ডান। সো দ্যাট ইজ অল অফ যে আজকের জন্য আমি এই পর্যন্ত ক্লোজ করব। দেন হচ্ছে আমাদের রিপোর্টিং বা এক্সপেকটেশন গ্যাপ যেটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ঠিক আছে? সো এখন আপনারা এই ইয়াটা একটু ডেফিনেশনটা একটু পড়েন, এর সাথে সাথে আমাদের ক্লাসটা ক্লোজ করি। আমি হয়তো আজকে আর কোশ্চেন নিব না, আমি নেক্সট ক্লাসে প্রথমে 5 থেকে 10 মিনিট আপনাদের এই অ্যাসারশন পর্যন্ত যতটা পড়িয়েছি সেটার কোশ্চেন নিব, প্লাস চ্যাপ্টার 3 কোশ্চেন নিব, দেন আমি রিপোর্টিং। ক্লিয়ার? জি ম্যাম, তো ক্লিয়ার। আজকে শুধু মাথার মধ্যে কোশ্চেন গুলো গ্যাদার করেন, নেক্সট ক্লাসে নিব যেহেতু আজকের সময় নেই। ওকে ওকে, একটু বইটা দেখেন, বই দেখলে হ্যাঁ। হয়তো বা আরো কিছু কোশ্চেন হয়তো বা আপনাদের আসতে পারে। আমি কোশ্চেন করাটা পছন্দ করি, কজ অফ হয়তো আমারও মানে ব্রেনটা ক্লিয়ার হয়। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য আমি আর না আগাই, মানে ক্লাসটা শেষ। আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন নিব, ফার্স্টে কোশ্চেনের অ্যানসার দিব, দেন আমরা রিপোর্টিংটা করব। এবং আর্নেস্ট রিকোয়েস্ট কেউ মিস করেন না নেক্সট ক্লাসটা। ওকে, কারণ এই জিনিস মিস করলে পরবর্তীতে বোঝানো আপনাদের জন্য টাফ হয়ে যাবে। ওকে ম্যাম। হোপফুলি আমি আপনাদের সবাইকে পাবো নেক্সট